আমার 35 বছর সাজা লেখেন আপনি। আমি আর রিক্সা চালামু না, আপনি তো লেখবেন। আমি লেগে গেছে এই যে অশান্তি বেঁচে গেছে সংসারে। হাসিনা যা করছে জীবনে আর কোন সরকারি করতে পারবে নাকি না পারবার সম্ভাবনা নয়। হাসিনা কি করছে? এই যে রাস্তাঘাট করছে, এই দোলাইবার খারাইতে পারিনি একটা আমরা। তাহলে বিল পানি সব এখান থেকে শুরু হয়েছে একটা খুলনা বর্ডার পর্যন্ত রাস্তা দেখেন, দেখে মনের মতন রাস্তা করে গেছে। আপনার কি মনে হয় সে ফিরবে? জনগণই তো আনবো না, দেখেন না কারে আনবো জনগণ? হাসিনার আনাইব জনগণে। জনের অশান্তি হয়ে গেলে যে আনবো। দেশের মাটিতে আনতে পারবো সে? হ্যাঁ আসবো ইনশাল্লাহ। সব সরকারে এই তলে তলে লুট করে, সব সরকার আগে নিজে বসে আগে নিজে মরে। লন্ডন বাড়ি করে, আমেরিকায় বাড়ি করে, আগে হাগো বসকা মারে, এমপি মন্ত্রী হাগো বসকা মারে। আগার দেশের আর খবর নেই, দেশে যে গরিব না খাইয়ে মরতেছে, ভিক্ষা করতেছে, খবর নেই। এটা দেওয়ার পরে কিন্তু তোমার পুলিশে ধরবো। আমার 35 বছর সাজা লেখেন আপনি। আমি আর রিক্সা চালামু না, আপনি তো লেখবেন। 35 বছর সাজা লেখেন আমার। আমি আর রিক্সা চালামু না, দেশে চালামু না, জেলখানে বই ভাত খামু। ভালো বলে এটা আপনাদের মাধ্যমে আমার দেশের যারা মানুষ আছেন, আমি তাদের কাছে কিছু প্রশ্ন আজকে জিজ্ঞাসা করতে চাই, কারণ আমরা অনেক দূরে বসে আছি। 24-এর 5ই আগস্টের পর থেকে আমরা দেশে নেই। এটা আমাদের ব্যর্থতা যে আমাদের দেশকে আমরা বাঁচাতে পারি। সেইখানে আমার প্রশ্নটা, প্রথম প্রশ্ন হলো যে আমাদের দেশের মানুষ ভালো আছেন নাকি? এটা হলো আমার প্রথম প্রশ্ন। আমি আমার দেশের মানুষকে জিজ্ঞাসা করতে চাই, যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার আছেন, তারা কি 3 বেলা ভালো করে খাচ্ছেন তো? মাস শেষে তাদেরকে কি কারোর কাছে টাকা হাওলাত করতে হচ্ছে না তো? কারণ আমরা শুনেছিলাম ডক্টর ইউনূস ক্ষমতায় আসলে নাকি বাংলাদেশের মানুষ সোনার চামচ দিয়ে ভাত খাবে, রূপার বাটিতে পানি খাবে। কিন্তু ঘটনা হয়েছে উল্টা। ব্যাংকগুলি খালি হয়ে গেছে, দেশ লুটপাট হয়ে গেছে। দেশের অর্থনীতি আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বাজে অর্থনীতি আর কোনো সময় দাঁড়ায়নি। জাতির পিতার কন্যা যেখানে আমাদের জিডিপি +8 নিয়ে গেছিলেন অলমোস্ট, সেখানে আজকে জিডিপি 3+something বলা হচ্ছে। এটা কোন জায়গায় যে ঠেকবে সেটা আমি জানি না। আজকে আমার প্রশ্ন, যারা 24-এ আন্দোলন করেছিলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এদের মধ্যে 98% মানুষ ডক্টর ইউনূস সাহেব, মোহাম্মদ ইউনূস নামটা, আমি ওনার কাছে কোনোদিন কোনো অনুরোধ করবো না, একটা অনুরোধ করবো, উনি ওনার এই নামটা যাতে বন্ধ রাখেন। কারণ মোহাম্মদ ইউনূস নামটা অনেক পবিত্র নামটা বদলানো উচিত। আমি মাঝে মাঝে ইউটিউব দেখি, বাংলাদেশে বেশ কিছু নাম করা স্বনামধন্য ব্যক্তিত্ব আছেন যারা এখনো সাহস করে কথা বলছেন। কেউ বাটপার বলেন ওনাকে, বাটপার ইউনূস, কেউ বলেন সুদখোর ইউনূস, কেউ বলেন দেশ ধ্বংসকারী ইউনূস। উনি মুরব্বী মানুষ, আমি এগুলি একটা কথাও ব্যবহার করতে চাই না, আমি বলবোও না, বলতেও চাই। বাট ইটস ট্রু যে বাংলাদেশের যে মুভমেন্টটা হয়েছিল, এই মুভমেন্টটাতে জাতির পিতার কন্যা শেখ হাসিনা অনেক আগের থেকে বুঝতে পেরেছিলেন ব্যর্থতা আমাদের, যারা আমরা মাঠ পর্যায়ে ছিলাম, আমরা সেটাকে প্রোটেক্ট করতে পারিনি। যেভাবে বঙ্গবন্ধুর নির্দেশে, জাতির পিতার নির্দেশে আমাদের তখনকার তরুণ সমাজ, তখনকার যুবক যেমন বুঝতে পেরেছিলেন যে স্বাধীন করতে হবে এবং হাতে অস্ত্র নিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। ভারত সরকার আমাদের সাহায্য করেছিল এবং 90,000 পাক বাহিনী, পাকিস্তানের হানাদার বাহিনী, পাক বাহিনী, যারা আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 2 লক্ষ মামনের সম্ভব নিয়েছিল, তারা নখে খত দিয়ে বাংলাদেশে এই লুঙ্গিতে কাছা দেওয়া এই দামাল সন্তানরা, যারা জীবনে রাইফেলও দেখেনি, বন্দুকের গুলিও দেখেনি, তাদের কাছে মাথা নত করে সেদিন আত্মসমর্পণ করতে হয়েছিল। তারা এই কষ্ট এখনো বুঝতে পারেনি। সেই কারণে ওই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI থেকে শুরু করে বিভিন্ন জঙ্গিরা আজকে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করছে এবং সেই ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য তাদের প্রথম টার্গেট ছিল শেখ হাসিনাকে হত্যা করা, যেই টার্গেট তারা 21 বার করেছে। 21 বার করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গাফুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখ হাসিনাকে মরতে দেননি, বাঁচিয়ে রেখেছেন। এবং এইবারও কিন্তু একইভাবে তাদের 2 বোনকে হত্যা করার কথা ছিল এবং আরো নিষ্ঠুরভাবে, আরো বিব্রতকরভাবে। এবং সেখানে 1,500-এর মতো ছেলেকে ড্রেস কোড দেওয়া হয়েছিল, কালো প্যান্ট, সাদা শার্ট এবং বুকের মধ্যে কি বলে যে আইডি। এদের কাজ ছিল, আমি বলতে পারবো না কথাটা ওইভাবে, যে আমাদের নেত্রী, আমাদের মা শেখ হাসিনা এবং আমাদের বোন, ছোট বোন শেখ রেহানা আপা, এই দুজনকে শুধু নৃশংসভাবে হত্যা না, অশ্লীলভাবে নৃশংসভাবে হত্যা করার পরিকল্পনা তাদের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটা হতে দেননি, তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কারণ তাদের যদি কিছু হয়ে যেত, বাংলাদেশের মৃত্যু হয়ে যেত। এখনো আমরা আশার আলো দেখছি যে বাংলাদেশ বাঁচবে, ভবিষ্যতে আমরা আবার মাথা উঁচু করে দাঁড়াবো এবং সেই সময় চলে এসেছে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। সো আমার প্রশ্ন সেই সব ছাত্রদের কাছে
আমার প্রশ্ন আমার সেই সব সন্তানদের কাছে, আমার বাচ্চাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা, আমি তুমি করেই বলি, আমার বাচ্চাকে তো আমি আর আপনি করে বলি না, এটা আমাদের বাচ্চা, 98% আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদেরই মেয়ে, তোমরা ভালো আছো কি? বিশেষ করে আমার মেয়েদের কাছে আমি প্রশ্ন করতে চাই, এবং ওই মেয়েদের বাবা মার কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনার মেয়ে যখন এখন রাতের বেলা বের হয় কিংবা সন্ধ্যা পরে বের হয় কিংবা দিনের বেলায় বের হয়, আপনি কি আতঙ্কিত থাকেন তো নাকি? আমার তো মনে থাকেন না। আপনি তো এই ভয় পান না, না যে আমার মেয়ে ফিরবে কিনা, আমার মেয়ে রাস্তায় রেপ হবে কিনা? কারণ আমি তো দেখছি বাংলাদেশের 70 বছর বয়সের মহিলা রেপ হয়ে যাচ্ছে। আমি তো কিছুদিন আগে পত্রিকায় দেখলাম যে মায়ের কোলে বাচ্চা ছিল, ওই কোলের বাচ্চাকে ছিনিয়ে নিয়ে এসে ওই মাকে রেপ করা হয়েছে। তাহলে আপনি নিরাপদ কিনা? আপনি নিরাপদ তো? আমি দেখলাম বিদেশের পত্রিকায় লেখা হচ্ছে যে বাংলাদেশ এখন ইয়াবা নামক একটা মাদকের কারণে বাংলাদেশের যুবকরা একটা দানব হয়ে যাচ্ছে। যারা এই যুবকদের অভিভাবক, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনি ভয় পাচ্ছেন না তো? আপনার সন্তান নিরাপদ আছে তো? আগামী দিনে আপনার সন্তানের ভবিষ্যৎ কি? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। আমি আমার বহু বন্ধু বান্ধব আছে যারা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, হ্যাঁ, আমি ওদেরকে ফোন করে জানার চেষ্টা করি, যারা আমার সাথে চলে, আমার সাথে চলেছে প্রায় 50 বছর একসাথে আমরা বড় হয়েছি। আমি ওদেরকে প্রশ্ন করেছি যে এদের ম্যাক্সিমামের ইনকাম সোর্স 40 থেকে 50 হাজার টাকার মধ্যে কিংবা 60 হাজার টাকার মধ্যে। আমি তাদের জিজ্ঞেস যখন করি যে কেমন আছিস তোরা, কি অবস্থা ভাই, বন্ধু বান্ধব মানুষ, কি অবস্থা, দেখি কাছামাছি করে কণ্ঠ ভারী হয়ে যায় তাদের। আমি বুঝছি যে তার কথা বলতে পারছে না ভালো করে। হয়তো কেউ 3টা বাচ্চা আছে, কেউ 3টা ছেলে মেয়ে আছে, কেউ ঢাকা ইউনিভার্সিটি পড়ে কিংবা অন্য জায়গায় পড়ে। আমাকে শুধু একটা কথাই বললো, আমি নামও বলতে পারবো কিন্তু নামটা বলা উচিত, যে আমি মাসের শেষে 30 দিন চলে না, 30 দিন চলে না, মাসের শেষের 7টা দিন যে এই পর্যন্ত আল্লাহ কিভাবে চালা রাখতেছে এখন মতো বলতে পারতেছে না। কিন্তু আমি তো শুনছিলাম যে ক্ষমতা চেঞ্জ হলে নাকি সবাই পাঙ্গাস মাছের পেটি দিয়ে ভাত খাবে, ডেলি 2 বেলা না হলে 1 বেলা মুরগির মাংস খাবে, আরেক বেলা খাসির মাংস খাবে কিংবা গরুর মাংস খাবে। কিন্তু এখন তো দেখছি উল্টা, মানুষ তো দেখি এরা কি রিপোর্ট দিচ্ছে সত্য না মিথ্যা, আমি আপনাদের মাধ্যমে যেটা আপনারা রেকর্ড করলে যেটা যাবে বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করতে চাই। আমি প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের বর্তমান যে, যদিও সাংবিধানিকভাবে তিনি প্রধানমন্ত্রী না, বাংলাদেশ সাংবিধানিকভাবে এই সরকারের কোনো বৈধতা নেই, আমি ধরে নিলাম এই সরকার বৈধ সরকার, আমি ধরে নিলাম তারেক রহমান সাহেব একজন বৈধ প্রধানমন্ত্রী। আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন যে বাংলাদেশে এই তথাকথিত ইউনূস সরকার আসার পরে এবং এখন পর্যন্ত, আজকে পর্যন্ত কতগুলি মেয়ে ধর্ষিত হয়েছে, কতগুলি মেয়ে শ্লীলতাহানি হয়েছে? আমি আমার এলাকার একটা ঘটনা বলি আপনাদের কাছে। আমি 13 তারিখ পর্যন্ত আওয়ামী লীগে ছিলাম, মাসুদ ভাই সাক্ষী আছে এখানে, আমি আমেরিকাতে ছিলাম 13 তারিখ পর্যন্ত, 13 জুলাই পর্যন্ত এখানেই ছিলাম। আমি এখান থেকে যখন ফ্লাই করলাম 15 তারিখে গিয়ে পৌঁছালাম, আমার গ্যাস্ট্রিক অ্যাটাক করলো, আমি হাসপাতালে ভর্তি হলাম। হাসপাতালে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আমাকে প্যাথিপিন দিয়েছিল, তারপরে বিভিন্ন গ্যাস্ট্রিক কমানোর জন্য আমাকে পেইন কিলার দেওয়া হচ্ছিল। আমি হঠাৎ করে শুনলাম, আমি নাম বলবো না মেয়েটার, নারায়ণগঞ্জে একটা পত্রিকা আছে এবং ওই পত্রিকাটা কমপ্লিটলি আমাদের এগেনস্ট, বিএনপির পক্ষে একটা পত্রিকা, বিএনপির পক্ষে একটা পত্রিকা, এবং আমার বিরুদ্ধেও প্রচুর লেখত, রেগুলার লেখত, লোকাল পত্রিকা। সেই পত্রিকার একটা সাংবাদিক মেয়ে, বয়স 30 বছর বয়স হবে, সাবান মাহমুদ এখানে আছে। এই মেয়েটা কি বলবো, দিনের বেলায়, জাস্ট দিনের বেলা, বিশ্বাস করেন আমি লজ্জিত আপনাদের সামনে এই কথাটা বলতে গেলেও আমার লজ্জা লাগছে, কারণ ইউ আর জাস্ট লাইক মাই সান, আমার সানের চেয়েও, আমার ছেলের চেয়েও আপনার অনেকে বয়স ছোট। ওই মেয়েটা লিং রোডের মোড়ে, আগাছিরাম হাইওয়ে রোডের সামনে, এই মেয়েটা নিউজ কভার করতে গেছিল, ওরা মুভমেন্ট করছে। এর আগে কিন্তু নারায়ণগঞ্জের আওয়ামী লীগ জ্বালিয়ে দেওয়া হয়েছে, নারায়ণগঞ্জ ক্লাব উড়িয়ে দেওয়া হয়েছে, ডায়াবেটিক ক্লাব ভেঙে দেওয়া হয়েছে, আরও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে। এই মেয়েটিকে যখন ও নিউজ করতে গেছে, আমি তারেক রহমান সাহেবকে জিজ্ঞেস করতে চাই, একটু খবর নেন না, আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি বাকিটা খবর নিন, যে ওই মেয়েটিকে সেইখানে হাজার হাজার মানুষের সামনে বিভৎস করা হয়েছে, সম্পূর্ণ বিভৎস করা হয়েছে, এবং বিভৎস করা হয়নি। আমি সরি টু সে আমার মা বোনদের কাছে, যে বিভৎস করার পরে
একটা নেকড়ে বাঘ যেভাবে খামচে ধরে মানুষকে খাওয়ার সময় শরীরে, ঠিক তার যে স্পর্শকাতর অংশগুলো আছে সেগুলিকে খামচে রক্তাক্ত করা হয়েছে। একজন মুরব্বী মানুষ কোনোভাবে একটা কাপড় দিয়ে মেয়েটাকে ঢেকে দিয়ে, একটা মহিলা সাংবাদিক ঢেকে দিয়ে তাকে একটা বেবি ট্যাক্সির মধ্যে উঠিয়ে দিয়েছে। সে জ্ঞানহীন অবস্থায় নারায়ণগঞ্জে পৌঁছেছে। ওই পত্রিকার যে মালিক সেও যাই হোক একটা হাসপাতালে ভর্তি করেছে। এই খবর যখন আমার কাছে গেল, প্লাস আরেকটা মহিলা আমাকে ফোন করলেন, হিন্দু একজন ভদ্র মহিলা, উনি রিক্সা দিয়ে যাচ্ছেন, নারায়ণগঞ্জে খুব নাম করা পরিবারের মহিলা, ওনার সাথে ওনার ইয়াং মেয়ে, বাচ্চা মেয়ে। তো যাচ্ছেন যখন, তখন ওই মহিলাকে রিক্সা আটকেছিলাম, এই গ্রুপই আটকেছে। এরা আটকানোর পরে মহিলা বলেছেন, বাবা কি চাও নিয়ে যাও। এরা কি করেছে, মহিলার ব্যাগ ট্যাগ যা আছে সবকিছু নিয়েছে। তো মহিলা যখন সবকিছু নিয়ে যাওয়ার পরে মহিলার মঙ্গলসূত্রে, হিন্দুদের মঙ্গলসূত্র একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, ওই মঙ্গলসূত্রে হাত দিয়েছে। তখন উনি হাত দিয়ে বলেছেন এটা না, ওটা তো নিয়েছে, যখন টান দিয়েছে ওনার ব্লাউজ সুদ্ধা নিয়ে চলে গেছে। সাথে ওনার মহিলাটার একটা 17-18 বছরের মেয়ে, তারও কামিজ ওইভাবেই ছেঁড়া হয়েছে। আমি তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনি তো বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী, আপনি বলছেন ফাইন, মানলাম, আপনি বিচার করবেন, আমি চাই বিশ্বাস করবেন কিনা আমি জানতে চাই, দেখতে চাই। আপনার মেয়ে, আপনার একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে ওনার মেয়ে সমবয়সী হবে। আপনার মেয়ের নেতৃত্বে, আমি কোনো সরকারি নেতৃত্বে বলবো না, আপনার দলের নেতৃত্বে বলবো না, ওনার কাছে আমি অনুরোধ করবো একটা, আপনার মেয়ে বিদেশে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে, ঠিক যেমন এখানে আপনারা যারা আছেন, আপনাদের মন কিন্তু অনেক বেশি ওয়াইড, বিকজ আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা দেশে বসবাস করছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করছেন, যে দেশে শিক্ষা পাওয়ার জন্য সারা পৃথিবীর থেকে আসে, ঠিক ব্রিটেনের উপর একটা দেশ, ওখানে আপনার মেয়ে বড় হয়েছে। আপনি গোপনে আপনার মেয়ের নেতৃত্বেই একটা কমিটি করেন। আমার নামে 200-250 মামলা হয়েছে, আমার নামে, আমার ছেলের নামে, আমার শুধুমাত্র আল্লাহর রহমতে বেঁচে গেছে আমার নাতি, যার বয়স 4.5 বছর। আমার মনে হয় তার নামে একটা মামলা দেওয়া উচিত। 4.5 বছর হয়েছে, তখন ছিল, এখন 6 বছর হয়েছে, দিয়ে দেওয়া উচিত। কারণ রক্ত তো আমাদেরই, বাবা মুক্তিযুদ্ধে ছিল, কিন্তু রক্ত আমাদেরই। 10 বছর পরে কিন্তু ও ডেঞ্জারাস হয়ে যাবে আপনাদের। এখন থেকে মামলা দিয়ে রাখে। হ্যাঁ, উই ডোন্ট কেয়ার দ্যাট। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা শেখ হাসিনার কর্মী, এগুলি নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। তাহলে বলবেন দেশ ছাড়লেন কেন? এই জন্য দেশ ছেড়েছি, সামটাইমস অফেন্স দ্য বেস্ট ডিফেন্স, সামটাইমস ডিফেন্স দ্য বেস্ট অফেন্স। দেশের মানুষ বোঝার দরকার ছিল, মানুষ এখন কি বুঝছে এটা আমি এই জন্যই জানতে চাচ্ছি। আজকে শিক্ষকদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের ছাত্ররা আপনাদের সম্মান করছে তো? আমি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি সহ অপমানিত হচ্ছেন, আমি দেখছি মেডিকেল কলেজের বড় বড় ডাক্তাররা লাঞ্ছিত হচ্ছেন। আমি হোসেন জিল্লুর রহমান সাহেব, একজন বিশাল নামকরা অর্থনীতিবিদ, ওনার বক্তব্য শুনলাম ছিল, উনি বলছেন 3-4টা জেনারেশনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কেন কেন? তাই তারেক রহমান সাহেবকে জিজ্ঞেস করি, বাংলাদেশে আমি একটা ঘটনা উল্লেখ করলাম, আমি এরকম হাজারো মেয়ের নাম বলতে পারবো যারা 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে এবং আজকে পর্যন্ত তারা এই ধরনের ঘটনার শিকার হচ্ছে। আমার এই বাচ্চাদের ভবিষ্যৎ, শেখ হাসিনার অপরাধটা কি? জাতির পিতার কন্যা, উনি তো ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন। 96 সনে যখন আমরা ক্ষমতায় আসলাম, আমরা ইয়াং, তখন টকপকে এমপি, টু বি অনেস্টলি আমরা তখন অন্যরকম হয়ে গেছিলাম। মানে এর আগ পর্যন্ত 81-এর পর থেকে 75-এর পরে রাজনীতি আসছি, ক্লাস 7 থাকা অবস্থায় আমার পিঠে 3টা সাইকেল ভাঙা হয়েছিল, দেখেছিলাম মুজিবহত্যার বিচারছে আমরা 6 জন মিলে। আমরা 1979 সালে জিয়াউর রহমানের গাড়ি আটকে দিচ্ছিলাম ফার্স্ট ইয়ার থাকা অবস্থায়, 7 জন ছেলে, ঠিক আছে, অনলি 7। আমাদের ফাটিয়ে খেলা হয়েছিল, মেয়ে ব্যথা লাগেনি, কিন্তু আজকে কষ্ট লাগছে। আমার বাবা গুলি খেয়েছিল বুকে, বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে চেয়েছে, মুক্তিযোদ্ধা। আমার বড় 2 ভাই মুক্তিযোদ্ধা, বড় ভাই কামাল ভাইয়ের বন্ধু ছিলেন, মাসুম ভাইদের পরিচিত ছিলেন। যে রাতে আমার ভাইয়ের বিয়ে হয়েছে, সেই রাত্রেই শেখ কামাল ভাই রাত 12:30 পর্যন্ত আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠান। সেই রাত্রে আমার ভাই আমার মায়ের নির্দেশে আমার মার যত গয়না আছে, পারিবারিক যে টাকা পয়সা ছিল, সব কিছু নিয়ে 50 জন নিয়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে বেরিয়ে গেছে। সো আমি এখন আপনি যদি বলেন শামীম ভাই, আঙ্কেল যেই দামি ডাকেন আমাকে, হ্যাঁ, যে আপনি সবচেয়ে বেশি ঘৃণা করেন কাকে এই পৃথিবীতে? আই হলো আমাকে, আই হেট মাইসেলফ। আমি আমাকে প্রচন্ড ঘৃণা করি। আমি দেখতে পাচ্ছি আজকে দেশের এই অবস্থা। তারেক রহমান সাহেবের কাছে প্রশ্ন করতে চাই, আপনি তো, আমি জানি না আপনি কতটুকু বিশ্বাস করেন, উনি করেন কি করেন, উনি ইলেকশন ক্যাম্পেইন শুরু করলেন শাহজালাল বাবার দরবার থেকে।
আমাদের দেশ অলিয়া অলিয়ার দেশ, সুফিজমের দেশ, সুফিজমের দেশ। আপনি শাহজালাল বাবার মাজার থেকে শুরু করলেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আজকে এতগুলি মাজার যে ভাঙা হলো, আপনি বলবেন আমার সময় তো ভাঙা হচ্ছে না, এখন তো কম ভাঙা হচ্ছে, আগে যে ভাঙা হয়েছে সেগুলির বিচার করছেন তো? আমাদের তো হাজার হাজার নেতা কর্মী, লক্ষ লক্ষ নেতা, 25 লক্ষ মামলা দিয়েছেন আমাদের বিরুদ্ধে। আমাদের সিনিয়র মোস্ট নেতারা যারা মৃত্যুর সাথে পাঞ্জা করতে মরেই তো গেলেন কতজন, হাতে হ্যান্ডকাপ করে আমাদের আমাদের নেতারা মরে গেলেন। আমাদের নরসিংদীর কি নাম, হ্যাঁ, হুমায়ুন ভাই, আমাদের বড় ভাই মুক্তিযোদ্ধা, ক্যান ইউ বিলিভ ইট, হাতে হ্যান্ডকাপ নিয়ে মেডিকেল কলেজের মধ্যে পড়ে রইলেন, চিকিৎসা পেলেন না। এরকম একটা থেকে ঘটনা, বহু মানুষকে এরকম হত্যা করা হয়েছে। আমাদের আউন ভাইয়ের মতো 86-87 বছরের বৃদ্ধ মানুষ, হ্যাঁ, তাদেরকে জেলখানায় রেখে দেওয়া হয়েছে। ভালো, আরো রাখেন, আরো রাখেন, কোনো আপত্তি নেই। তো আল্লাহর অলিয়া অলিয়ার দেশ তো, আল্লাহর অলি কিন্তু মাফ করে দেয়, আল্লাহ কিন্তু মাফ করে না। যদি সত্যি সত্যি আপনি আল্লাহর অলিয়াদেরকে মেনে রাখেন, তাহলে যারা এই ঘটনাগুলি ঘটল, এবং নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই, এই সেই সময় একজন অলিয়া অলিয়া যার কবর দেওয়া হয়েছিল, পৃথিবীর ইতিহাসে, আমি আপনাদের মতো জানি না, আপনারা এখানে বড় বড় ইউনিভার্সিটি লেখাপড়া করছে, একটু প্লিজ সার্চ করেন না, পৃথিবীর ইতিহাসে এমনকি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমার মনে হয় এই ঘটনা ঘটে, যে কবরের ভিতর থেকে লাশ উঠিয়ে সেই লাশকে পেটানো, বাজনা বাজানো, গান গাওয়া, এবং সেটাকে আবার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। বিচার করেছেন আমাদের জাসদের এমপি, বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদল ভাইয়ের কবরকে ঘুরে নিয়ে শুধু উনি একটা কথা বলেছিলেন, আমার মনে আছে, আমি ওনাকে খুব শ্রদ্ধা করতাম, এখনো করি, মৃত্যু একদিন পর্যন্ত করবো। উনি বলেছিলেন ধর্ষক আর ধর্ষিতা এক টেবিলে বসতে পারে। এই যে কথাটা জিদে, ৭১-এর পরাজিত শক্তি, এই জিদে তার কবর খুঁড়ে সেই কবরে স্পঞ্জের স্যান্ডেল দিয়ে ওনার লাশটাকে পুড়িয়ে দিয়েছে, কঙ্কালটাকে পুড়িয়েছিল। কেন? আপনারা জানেন, আমি যখন এই ঘটনা, নারায়ণগঞ্জে যে মেয়েটার ঘটনা ঘটলো, তখন আমি সহ্য করতে না পারে আমি নারায়ণগঞ্জ গেছিলাম। নারায়ণগঞ্জ যে আমি নারায়ণগঞ্জ ক্লাবে আমি ভাত খেতে বসছি, এমন সময় দেখছি চারিদিক থেকে গুলির আওয়াজ আসছে। এসপি ফোন করলো, স্যার ওরা অ্যাটাক করে ফেলেছে, থানাগুলি লুট করবে। তখন আমি দৌড়ে বেরিয়েছি, মিথ্যাটা বলে লাভ নেই, লাইসেন্স করা অস্ত্র ছিল, অস্ত্র নিয়ে বেরিয়েছি। যখন ওরা ভাবতে পারেনি যে আমি বেরোবো, যখন দেখেছি আমি বেরিয়েছি, আমার সাথে অল্প মানুষ, আমাদের খেতে গেছি, ওখানে খাওয়া দাওয়া করতে গেছি, তখন ওরা দৌড়ে পালানো শুরু করেছে, দৌড়ে পালানো শুরু করেছে। ভালো ভালো কথা, পালানোর পরে নারায়ণগঞ্জ ক্লিন হয়ে গেল। একটা লোক নিহত তো দূরের কথা, আহত হয়নি। যা হয়েছে সেদিনই নাকি আমরা 12 জন 10 জন, মা দুর্গার 10 হাত না, আমরা যাত্রাবাড়িতে মারছি, একটা ওখানে মারছি, এক টাইম আমরা 20 জায়গা বিচ্ছা মেরে গেছি। ভালো, আলহামদুলিল্লাহ। এমন লোকের নামটা হয়েছে যে সময় কিন্তু দেশেও ছিল, ওইটা ভবিষ্যতে প্রমাণ হবে, এইগুলি আমরা কেয়ার করি না। বাট প্রবলেম ইজ দ্যাট আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, কি নাম জানি, সালাউদ্দিন, আপনি হুমকি দিচ্ছেন। ভালো কথা, আপনি সুন্দর, দেখতে সুন্দর, কথা সুন্দর বলতেন আগে, বিএনপি সব নেতারই নির্বাচনের আগে কিন্তু ভালো ভালো কথা বলতেছিল। হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যে ভালো লোকদের সমস্যা নাই, গণতান্ত্রিকভাবে চলবে, আইনমন্ত্রী বলেন পার্টি নিষিদ্ধ করার কোনো কারণ নাই, কত ভালো ভালো কথা বললেন। 98% অত্যাচার কিন্তু বিএনপি করেছে। আমার দাদার বাড়ি, আমার বাড়ি ভেঙে ফেলেছে, চুমাচুর করেছে, আলহামদুলিল্লাহ, সরকার জারিয়া করেছে, সরকার। আমার দাদার বাড়িটা বন্ধ কেন? ওই বাড়িতে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে, আশা আন্দোলন হয়েছে, ওই বাড়ির থেকে সংবিধান লেখা হয়েছে, এই কারণে বাড়িটার উপর ক্ষোভ। ভেঙে ফেলার পরে বর্তমান সরকারকে বলতে চাই, তখন আইএসএস এর পতাকা নিয়ে কারা দাঁড়িয়েছিল বাড়ির সামনে, আমার দাদুর বাড়ির সামনে? আইএসএস এর পতাকা কেন? কলমা লেখা পতাকা কেন? আজকে বাংলাদেশের কারা? লস্করে তৈয়বা, বারকাতুল জিহাদ। আপনারা শুনে অবাক হবেন, আসুন ভাই, আপনি শুনে অবাক হবেন, যখন আমাদের ওই যে আমাদের গুলি করলো, তখন আমি খুঁজে পাই না যে নারায়ণগঞ্জে আমাদেরকে গুলি করবে। 16 বছর আমরা ক্ষমতা ছিলাম, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, নারায়ণগঞ্জে একটা বিএনপি নেতাকর্মীকে আমরা কোনোরকম ক্ষতি হতে দিই, নট এ সিঙ্গেল পার্সন, একজন কেউ না, 2 জন হয়ে থাকতে লোকাল হতে পারে, বাট একজন কেউ না। ওরা মায়ের করেছিল, তাহলে ওরা মারে না, জামাত শিবির, ওকে ফাইন, ওরা হতে পারে, কিন্তু এত সাহস নাই ওদের যে আমি বাইরে হলে ওরা বাইরে হলে সামনে আসবে। পরে দেখলাম 1 মাস পরে, 1 মাস না, এই ঘটনার 1 মাস 1.5 মাস পরে দেখলাম যে নারায়ণগঞ্জ থেকে, সাবান মোহাম্মদ সাংবাদিক আছেন, নোট রাখবেন, আপনি মাথায় রাখবেন, নারায়ণগঞ্জ থেকে রোহিঙ্গাদের যে গেরিলা সংস্থা আরসা, এই আরসার চিফ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হলো। কেন?
নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে তারা বসবাস করতো এবং ওখানে তারা ট্রেনিং দিত। এবং মজার ব্যাপারটা হচ্ছে ওখানে শুধু ওরা না, অনেকেই ট্রেনিং দেওয়া হচ্ছে এখন। তাই সালাউদ্দিন সাহেবকে বলবো, আপনার দল তো ব্যস্ত নিউ মার্কেটে, ছাত্রদল আর যুবদল মারামারি করছে, হকার বসাবেনি, আমার আপত্তি নেই, যা ইচ্ছা করে, যা ইচ্ছা করে। কিন্তু খবর রাখেন, আমি বেশি দূর না, আপনার সচিবালয় থেকে 10 কিলোমিটারের মধ্যে। আপনার সচিবালয় হলো গুলিস্তানের মাথায়, আর আমার নারায়ণগঞ্জ হলো থেকে 7 থেকে 8 কিলোমিটার। এই জায়গার মধ্যে 4টা জায়গায়, একটা মহিলা মাদ্রাসা 2টা, 4 জায়গায় অস্ত্রের ট্রেনিং চলছে। কাদের জন্য চলছে? আমরা তো দেশেই নেই, খবর নেয়, খবর নেয়। আমরা বলতে পারেন যে এদের কোনো লজ্জা নাই, নির্লজ্জ, লজ্জা নাই আমাদের। আজকে কর্মীদের জবাব দিতে পারি না কেন? কারণ আমাদের মধ্যে, আমি বলবো আমাদের মধ্যে 85% লোক বিএনপি ইলেকশন করেছে। আমি নিজে স্বীকার করতে দিচ্ছি, আমিও করেছি। আমার বাড়ি ভাঙলো, আমার দাদার বাড়ি ভাঙলো, আমার ভাইয়ের বাড়ি ভাঙলো, সব ভাঙলো। ভাঙার পরেও বিএনপির পথে নির্বাচন করছি কেন? যাতে স্বাধীনতার বিরোধী শক্তি ক্ষমতা আসতে না পারে। লাভটা কি হলো? আমি প্রশ্ন রাখতে চাই, লাভটা কি হলো? আমি বুঝতে পারছি না দেশটাকে ওনারা কোথায় নিয়ে যেতে চাচ্ছে। সো আমার এই প্রশ্নটা ওনাদের কাছে থাকবে। ব্যবসায়ীরা অনেক কথা বলেছেন, বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ী সবাইকে চিনি, ছোট বড় ব্যবসায়ী সবাইকে চিনি। 90% ব্যবসায়ী এখন তার ব্যবসায়িক সেন্টারে যেয়ে কাজ করেন না, বাসার থেকে বসে কাজ করেন। কেন? ভয় পান। এলসি নাই। আচ্ছা, লোডশেডিং নামে একটা শব্দ ছিল আগে, এই কিছুদিন ধরে শুনছি। হ্যাঁ না, সত্য, আমার মনে হয় পত্রিকা দ্বারা মিথ্যা কথা নাই, আমার মনে হয় না। হ্যাঁ, ইটস কোয়াইট ইম্পসিবল। কারণ জাতির পিতার কন্যা শেখ হাসিনা যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে দিয়ে গেছেন, লোডশেডিং হবে কেন? আমার মনে হয় এটা একদম একদম বাজে কথা, মিথ্যা কথা। পত্রিকা দ্বারা সবসময় মিথ্যা কথা নাই। সরকার দেশ চালাচ্ছে কত সুন্দর, কিন্তু পত্রিকায় লিখছে কি, বিভিন্ন জায়গায় থানায় থানায় বিদ্যুৎ কর্মচারীরা তাদের কাছে লিখিত অনুরোধ করছে যে আমাদের পাহারা দেন। কেন? জনগণ খেপে গেছে, বিদ্যুৎ নাই। আই ডোন্ট বিলিভ ইট। ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, কেন? গ্যাস নাই। ঢাকাতে লোডশেডিং। কৃষক সার পাচ্ছে না, কেন? সার নাই। বেশ ভালো চলছে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, যারা 24 তারিখে 24শে আগস্ট মাসে মাঠে নেমেছিলেন, তাদের কাছে জিজ্ঞেস করছি যে ভালো আছেন তো? যদি আপনারা ভালো থেকে থাকেন, শেখ হাসিনার দেশে বিরাট কোনো দরকার নেই। কারণ ওনার স্বপ্নই তো ছিল আপনাদেরকে ভালো রাখা। জাতির পিতার কন্যা তার বাবা মার হত্যার প্রতিশোধ জানেন, যেটা আমরা বলছিলাম 96 সালে আমরা যখন এমপি হলাম, আমরা 70-80 এমপি যে নেত্রীকে বললাম যে আপা আমরা এটা মানি না, নর্মাল কোর্টে বঙ্গবন্ধু হত্যার বিচার হতে দেবো না। বললো কেন? আমরা বললাম যে আমরা স্পেশাল কোর্টে বিচার চাই। উনি বললেন নর্মাল কোর্টে বিচার হবে। আমরা কেন আপা, কেন নর্মাল কোর্টে বিচার হবে? বললো এই কারণে যে আমি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। নেত্রীর নামে এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো বলে না, এআইকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তার গলাকে ইয়ে করে, এটা দিয়ে তো যা ইচ্ছা তা করা যায়। বিভিন্ন রকম রেকর্ড ছাড়া হচ্ছে। ওয়ারেস আমি বলছি এখানে আপনাদের কাছে, 19 তারিখে যখন আমি মাঠে নামলাম, ওই একদিনই মাঠে নেমেছিলাম। আর 22 তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ছিলেন, সেদিন ওনার সাথে ছিলাম। এরপরে আমি নারায়ণগঞ্জ ছিলাম না, ঢাকায় ছিলাম। সেই দিন আমার ব্যবসা প্রতিষ্ঠান শীতল পরিবহন পুরা সবগুলি এসি বাস জ্বালিয়ে একেবারে পুড়িয়ে সাক্ষাৎ করে থাকে। ওটা তো আমার রিজিক। আমি ক্ষমতায়, কিন্তু তখন 19 জুলাই আমরা কিন্তু ক্ষমতায়, এমন না যে আমরা ক্ষমতা চলে গেছে, আমরা তো ইচ্ছা করে সবারটা পুড়িয়ে দিতে পারতাম। আমি নেত্রীকে ফোন করলাম যে আপা, বলে কি হয়েছে? আমি খুব উত্তেজিত হয়ে বলবো, আপা আমার সমস্ত বাস পুড়িয়ে দেওয়া হয়েছে, এই ব্যাপার। বলে স্বামী পাল্টা হামলা করতে যেও না। আর আপা আমার সব বাড়ি পুড়িয়ে দিয়েছে। বলে পাল্টা হামলা করতে যেও না, কে করেছে তুমি কিন্তু দেখো নাই, পাল্টা হামলা করছে না, আদালতে মামলা করো। আর আজকে বলা হচ্ছে এআই দিয়ে কি জাতির পিতার কন্যা বলেছেন কি হেলিকপ্টার থেকে গুলি করো, মাটির তল থেকে গুলি করো, এখান থেকে গুলি করো। এই এআই এর কারবার আপনারা না বুঝলো, আমি না বুঝলো, এই নিউ জেনারেশন বুঝে। সো আমার কোশ্চেন এইটা, হ্যাঁ দেশের মানুষের কাছে অবশ্যই আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি ক্ষমা চাই। দেশের মানুষ যদি আজকে ভালো না থেকে থাকে, এটা দায়িত্ব আমাদের, এবং আমি মনে করি আমার। কেন? বিকজ ওই যে ইউনূস সাহেবের যে মেটিকুলাস ডিজাইন, এই ডিজাইনকে আমরা প্রোটেক্ট করতে পারি না। আমরা যদি প্রোটেক্ট করতে পারতাম, আওয়ামী লীগের কর্মীরা, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা, শেখ হাসিনার কর্মীরা, তাহলে দেশের মানুষকে আজকে এরকম কষ্টে পড়তে হতো না। আতঙ্কে আছে মানুষ, আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নাই।
গতকালের পত্রিকা তো দেখলাম সম্ভবত দিনের দুপুরে উত্তরা পেট্রোল পাম্প থেকে 1 কোটি কত লক্ষ টাকা নিয়ে চলে গেছে। সাংবাদিক ভাইরা এখন অনেক সাহসী, আমার যেমন হয়, অনেক সাহসী, যাই ইচ্ছা আবার সাংবাদিক ভাইরা বলেন। আমাদের সময় তো অনেক কিছু বলতেন। ওমা, আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেব উনি তো অনেক শিক্ষিত লোক, উনি বললেন যে শেখ হাসিনা কি কনভিক্টেড। ওকে, অফকোর্স আপনারা ফাঁসির রায় দিয়েছেন। শেখ হাসিনার ফাঁসি রায় হয়নি, বাংলাদেশের ফাঁসি রায় হয়েছে। বাংলাদেশের ফাঁসি রায় হওয়া, ঠিক আছে, ওকে মানলাম ফাঁসি রায়। আপনারা যদি ক্ষমতা থেকে দেখে ফাঁসি দিয়েও দিবেন, আর না থাকলে কোথায় যাবেন এটা আপনাদের ব্যাপার। আমরা ওয়েট করতেছি। উই আর কামিং সুন, উই আর কামিং সুন। সো যদি ফাঁসি রায় দিয়ে থাকেন, উনি বললেন যে কনভিক্টেড যারা আছে তাদের বক্তব্য ভারত থেকে প্রচার করা যাবে না, উচিত না, হ্যাঁ না, আইনের প্রতি শ্রদ্ধাশীল। সরি খলিল সাহেব, আপনি অনেক জ্ঞানী লোক, আপনার মতো লেখাপড়া আমার জানা নেই, আপনি এই দেশেই নাগরিক, লেখাপড়া জানা নেই। বাট আমি একটা কোশ্চেন করতে চাই, যার দয়া আপনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সেই তারেক রহমান সাহেব 17 বছর লন্ডনে ছিলেন, উনিও কিন্তু কনভিক্টেড ছিলেন এবং কনভিক্টেড থেকে উনি বক্তব্য দিয়েছেন। আপনি যখন এই বক্তব্যটা দিচ্ছেন, আপনাকে একবার মনে পড়ে নেই যে আমার প্রধানমন্ত্রীও তো কনভিক্টেড থেকে বক্তৃতা দিয়েছেন? লজ্জা লাগেন একটু? আমার মনে হয় আপনাদের লজ্জা লাগেও না, লজ্জা লাগে না। সো ওয়েট, বিএনপি আপনারা আমাদের জন্য ফ্যাক্টর না। 85টা সিট বিএনপি একদম মিনিমাম 85টা সিট আওয়ামী লীগের কারণে পেয়েছে, মানে জামাতের রিজাল্টের কাছে আপনার হেরে যেতে। বাট আমরা এখনো আফসোস করতে চাই না, আমরা চাই আপনাদের শুভবুদ্ধি বিজয় হোক। আমাদের দেশের সম্মান অনেক বৃদ্ধি পেয়েছে বিদেশে মানে এই সরকারের জন্য। আপনি বলতে পারেন কেমন করে? আবার বলছি, সরকারের সাংবিধানিক বৈধতা না থাকলেও আমি ধরছি এটা একটা সাংবিধানিক সরকার। তো সাংবিধানিক সরকারের একজন রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত আছেন কে? মুক্তিযুদ্ধ, আমি মুক্তিযুদ্ধ হিসাবে তাকে শ্রদ্ধা করি, মেজর হাফিজ সাহেব। মেজর হাফিজ সাহেব উপস্থিত, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উপস্থিত, মুক্তিযোদ্ধা মন্ত্রী উপস্থিত, এবং সারা বাংলাদেশের যতগুলি হাই কমিশনার আছে, অ্যাম্বাসেডর আছে, তারা সবাই উপস্থিত। কি জুলাই যোদ্ধাদের নাকি সম্মান নাকি প্রদর্শন করবে নাকি করবে। দেখলাম ওইখানে মহামান্য রাষ্ট্রপতি হাত জোড় করছেন যে চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন। স্বরাষ্ট্রমন্ত্রী এসে চুপ থাকেন, চুপ থাকেন। সাদেক হোসেন খোকার সাহেবের ছেলে একটু দেখলাম উত্তেজিত হলো। আমি ভালো লেগেছে এই কারণে যে মুক্তিযুদ্ধের রক্ত তো আছে শরীরে, এই জন্য হয়তো সেটি উত্তেজিত হয়েছে। সেখানটা এত চুপ থাকেন বলার পরেও আমি দেখলাম বাংলাদেশে থাকা সকল অ্যাম্বাসেডর এবং হাই কমিশনার মোটামুটি দৌড়ে বেরিয়ে গেলেন। যে এই যে দৌড়ে বেরিয়ে গেলেন, বাংলাদেশের সম্মান তো মনে হয় হিমালয় পর্বতের চূড়ায় উঠে গেছে। সো আমি আবারও বলতে চাই, দেশবাসী আপনাদের কাছে আমরা ক্ষমা চাই। শেখ হাসিনার কর্মী হিসাবে আমরা যোগ্য কর্মীর পরিচয় দিতে পারিনি। আমেরিকায় যারা আছেন, আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন। অসমাপ্ত যুদ্ধ শেষ করতে হবে। দেশ শুধু শেখ হাসিনাকে সরানোর জন্য হয়নি, এটা একটা ভৌগোলিক কারণে করা হয়েছে। আমাদের মাটিকে পাকিস্তানরা ব্যবহার করতে চায়, আরও কেউ ব্যবহার করতে চায়। লস্করে তৈবা বলেন, আইএসএস বলেন, যারা আমাদের শত্রু, পৃথিবীর সভ্যতার শত্রু, মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু, সবার শত্রু। এবং এই দেশটা এই সমস্ত ইসলামিক এক্সট্রিমিস্টদের ঘৃণা করে। এরা ধর্মের নামে রাজনীতি করে, এরা ধর্মের নামে ভণ্ডামি করে। বঙ্গবন্ধুর ভাস্কর্য করা হয়েছিল, তখন বললো আরে ইসলাম চলে গেল, ভাস্কর্য হলো, ভাস্কর্য হলো। এখন এই যে জুলাই জাদুঘরটা কি হয়েছে, মধ্যে ভাস্কর্য পাওয়া। বললাম যে এখন এই ভাস্কর্য কেমন হলো? বলে এগুলি রজু করাই নিছিল, হালাল না, এগুলো রজু করাই আর তারপরে ভাস্কর্য বসাইছে। সব কত রকম ভণ্ডামি। আরেকজন জামাতের এমপি ধরা পড়লেন, বয়স তার 70-এর মতো, ধরা পড়লেন 21 বছর নেই। তোমাদের সঙ্গে বলাটা ঠিকও না। তো উদাহরণ কি হলো, কি বললেন? বললো হুজুরের সেবা করতে আসছে। এই সেবা আবার ওই যে মামুল ভক্তের সেবা করতে গেছিল। ধর্মের নামে ভণ্ডামি আমাদের পবিত্র ইসলাম ধর্মটাকে শেষ করে দিচ্ছে। আমার বিশ্বাস করেন, আমার মিনিমাম 20টা হিন্দু বন্ধু যাদের ঘরে কি বলবো বিবাহযোগ্যা কিংবা ইয়াং মেয়ে আছে, তারা আজকে নারায়ণগঞ্জে থাকছে না, ঢাকায় বিভিন্ন মুসলমান নাম দিয়ে বাড়ি ভাড়া করে থাকছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। এই দেশের জন্য কি ওনারা যুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, নির্দেশে? এই দেশের জন্য কি জাতির পিতার কন্যা শেখ হাসিনা তার সমস্ত কিছু ভুলে যে এত অক্লান্ত পরিশ্রম করছিলেন? সো উই হ্যাভ টু ডু সামথিং। আমাদের লড়াই করতে হবে। আমাদের আমরা ধ্বংসাত্মক পাচ্ছি। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে উপরে আল্লাহ রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তা। যে যাবে নাকি, কেউ আল্লাহ, কেউ ভগবান, কেউ বিশ্বাস, হোয়াটএভার ইট ইজ। আমরা ধর্মনিরপেক্ষ। এবং নিচে হচ্ছে জনগণ। জনগণকে নিয়ে
এর প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। সামনে ডাক আসবে, আপনার প্রস্তুতি নিন। এবং নিশ্চিত থাকেন আমাদের জয় হবে, আমরা জিতব। অন্যায় কোনো সময় ন্যায়ের সাথে পারবে না। অ্যান্ড ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু আলটিমেটলি সত্যই জিতবে। তাই বিএনপি সরকারের কাছে বলবো, নারায়ণগঞ্জে খবর নেন, বাংলাদেশে খবর নেন। এই যে কালকে তো বিশাল বড় বম পাওয়া গেল, কার জন্য তৈরি হইতেছে দেখেন, আপনাদের জন্য না আমাদের জন্য? জন্য আমাদের জন্য যদি তৈরি হয়ে থাকে আমরা বুঝবো না। আপনারা ভালো থাকবেন তো, দেখেন, হ্যাঁ, ভালোভাবে দেখেন, খবর নেন। সো আমার মনে হয় যে আমরা আশা করি, আসলে এদের বলে লাভ নাই, এরা এক বাপের সন্তান না, দুই বাপের সন্তান, কিন্তু দাদা একটাই। হ্যাঁ, দাদা ওদের একটাই। হ্যাঁ, চাচাতো ভাই, খালাতো ভাই, কিংবা চাচাতো ভাই, চাচাতো ভাই, হ্যাঁ, দাদা একটাই। খুব একটা ডিফারেন্স তাদের মধ্যে আছে বলে আমার মনে হয় না। আর যদি ডিফারেন্স না থাকে, তো আপনারা সম্পূর্ণ প্রিপারেশন নেন। আমরাও জনগণের শক্তির উপরে বিশ্বাসী হয়ে, আল্লাহর উপরে বিশ্বাসী হয়ে আপনাদের বলতে চাই, জাতির পিতার কন্যা যা বলেন তা করেন। আমরা ডিসেম্বরে আসছি এবং জনগণকে নিয়ে আসছি। এই জনগণ মাঠে নামবে, সেই জনগণের সামনে কোনো ট্যাঙ্ক, কামান, জঙ্গি ভঙ্গি, আসার ফাসার কেউ কারণ সামনে আল্লাহর রহমতে ইনশাল্লাহ অস্তিত্ব থাকবে। আমি দেশবাসীর কাছে অনুরোধ করবো, আমরা যদি ভুল করে থাকি, আমরা আমাদের ভুলের জন্য ক্ষমা চাচ্ছি এই কারণে যে আমরা ম্যাটিকুলাস ডিজাইনটা চেক দিতে পারিনি। আর আপনারা যদি তখন ভুল করে এই আন্দোলনের অংশগ্রহণ করে থাকেন, তাহলে আপনাদেরকে ক্ষমা চাওয়ার জন্য বলবো না। প্লিজ সেভ ইউরসেলফ। আপনারা আপনাদের জন্যই, নিজেকে সেভ করার জন্য, আপনার বাচ্চাকে সেভ করার জন্য, আপনার মেয়েকে সেভ করার জন্য, আপনার স্ত্রীকে সেভ করার জন্য, আপনার ব্যবসা সেভ করার জন্য, আপনাকে সেভ করার জন্য, এবং সর্বোপরি দেশটাকে সেভ করার জন্য। দেশ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকবো। আসেন সবাই মিলে একসাথে কাজ করি। ছাত্রলীগ প্রেসিডেন্ট সেক্রেটারি সহ, আমার বড় ভাই মাসুদ ভাই সহ, সাবান মামুদ সহ আপনাদের সবাইকে আমি দীর্ঘক্ষণ বক্তব্য দিলাম। আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সবার সহায়ক। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যারা থাকেন, আপনারা এখানে আমেরিকানস, ইউ পিপল, বাংলাদেশি আমেরিকানস, আমি অনুরোধ করবো আপনাদের কাছে, আপনাদের টুইটারের মাধ্যমে, আপনাদের এক্সের মাধ্যমে, বিভিন্নভাবে এই বাংলাদেশটাকে বাঁচানোর জন্য আপনারা পৃথিবীর মধ্যে সবচেয়ে যে সভ্য রাষ্ট্র আমি মনে করি এই মার্কিন যুক্তরাষ্ট্র আছেন, যারা এই জঙ্গিবাদকে এবং এক্সট্রিমিস্টদেরকে, কোনো রকমের এক্সট্রিমিস্টদেরকে যারা সহ্য করে না এবং আশ্রয় প্রশ্রয় দেয় না, আপনারা তাদেরকে এগুলি জানান। এবং আমি বিশ্বাস করি তারা যখন ইতিমধ্যে জানতে পেরেছেন এবং সব কিছু যখন তারা জানবেন, অবশ্যই তারা বিশ্বের একটা বড় শক্তি হিসাবে তারা অবশ্যই আমাদের পাশে এসে দাঁড়াবেন এই বিশ্বাস নিয়ে। এবং আপনারা সেই কাজটা করবেন, এটি আমার মনে হয় আপনাদের প্রধান এবং অন্যতম কাজ। এবং আমাদের সকল দ্বন্দ্ব ভুলে যেয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে, কারণ এটা আমাদের অস্তিত্বের সংকট এবং এটা আমাদের শেষ লড়াই। এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে, জিতা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ইনশাল্লাহ আমরা জিতব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।